হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নির্মাণ বাংলা। তো আজকে আমরা আমাদের যে চ্যাপ্টার 8 চলছে সেটার টপিক 2 মানে আমাদের উদ্ভিদজাত বিভিন্ন খাদ্যের চাষ, সেটার যে পদ্ধতি সেই পদ্ধতি সম্পর্কে আমরা অলরেডি আগের ক্লাসে কি দেখে এসেছি, ধান চাষ দেখে এসেছি, তাই না? তো আজকে আমাদের পার্ট 2 এবং আজকে আমরা যে পার্টটা দেখতে চলেছি সেটা হচ্ছে আমের চাষ। আহা, এখন আমেরই সময়, আম খাওয়া হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে আশা করি, ঠিক আছে? এবং আম খেতে আমার মনে হয় না খুব কম লোকজন আছে যে যারা ভালোবাসে না, ঠিক আছে? সবাই পছন্দ করে আম, একটা সিজনাল ফ্রুট, খুব ভাল লাগে খেতে। তো এইটার চাষ কিভাবে হয় সেইটা আমরা আজকে পড়াশোনা করব। আমরা দেখব আম এর উৎপত্তিটা কোথা থেকে হয়েছে, আম প্রথম কোথায় দেখা গেছিল এবং তারপর আরো কোথায় কোথায় পাওয়া যায়, আমের গুণাগুণ কি আছে, ঠিক আছে, পুষ্টিজাত যে সকল কন্ডিশন সেগুলো কি কি আছে, আবহাওয়া, কোন আবহাওয়ায় আম মানে আম ভালো ফলে, ঠিক আছে, আর মৃত্তিকার প্রকৃতি মানে আম কোন মাটিতে বেশি ভালো জন্মে। এরপর আমরা দেখব আমের জাত, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমের কত ধরনের জাত আছে, কত রকমের আম আছে, প্রচুর ধরনের আম আছে এবং আমাদের ইন্ডিয়াতে কত রকমের আছে সেগুলোও দেখব। বংশবিস্তার, আম গাছ চাষ যে ব্যাপারটা সেইটা কি পদ্ধতিতে বংশবিস্তার করে, এখানে জোর কলম স্পেসিফিকভাবে লেখা আছে, বাট জোর কলম ছাড়াও আমরা দেখতে পাই আমাদের বইতেও উল্লেখ আছে আরও অনেক রকমভাবে কিন্তু আম গাছের চাষ করা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে চাষের পদ্ধতি। এবার ধান চাষের যেমন অনেকগুলো স্টেপস আমরা দেখেছিলাম, অনেকগুলো পর্যায়ে হয়েছিল জমি তৈরি থেকে শুরু করে, ঠিক আছে, তো সেই রকম ব্যাপার আমরা আম চাষের ক্ষেত্রেও দেখতে পাবো, প্রচুর স্টেপস আছে সেগুলো আমরা দেখব। তো আম সম্পর্কে আমরা পড়তে চলেছি। আমের প্রথমত আমরা উৎস দেখব যে আম প্রথম কোথায় আমরা পেয়েছিলাম এবং তারপর আমাদের ইন্ডিয়াতে তথা পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আম ভালো চাষ হয়। তো আম হচ্ছে যেটাকে বলা হয় ফলের রাজা, ঠিক আছে, ফলের রাজা বলা হয় আমকে, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং আমের জন্মস্থান আমাদের এই ভারতবর্ষেই, আমাদের প্রথম কিন্তু এই ভারতবর্ষেই আম দেখা গেছিল সব দেশের মধ্যে, ঠিক আছে। পরে আম নিয়ে যাওয়া হয়েছে, এবার এই ভারতবর্ষ থেকে অনেক দেশে কিন্তু আবার আম নিয়ে যাওয়া হয়েছে, যেমন শ্রীলঙ্কা, ঠিক আছে, ব্রহ্মদেশ, ব্রহ্মদেশ মানে মায়ানমার বলতে পারিস, এখনকার যে মায়ানমার সেইখানে, ঠিক আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, ঠিক আছে, অনেকগুলো দ্বীপ আছে পূর্ব ভারতে, সেইখানের দ্বীপপুঞ্জগুলোর বিভিন্ন জায়গাতেও কিন্তু আম নিয়ে যাওয়া হয়েছে। ভারতের প্রায় সব জায়গাতেই কিন্তু কম বেশি আমের চাষ হতেই থাকে, ঠিক আছে। এখন কিন্তু আমরা দেখতে যদি চাই তাহলে দেখব যে ভারতবর্ষের প্রায় সব কটা মানে প্রত্যেকটা জায়গাতেই আমরা কিছু না কিছু আম চাষ দেখতে পারি এবং আম অ্যাভেলেবেল পাই। পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে, ঠিক আছে, কোথায় কোথায় মালদার আম খুব বিখ্যাত, জানিস তোরা, মুর্শিদাবাদের আম খুব বিখ্যাত, ঠিক আছে, এছাড়া নদিয়াতে কিন্তু খুব ভালো আমের চাষ হয়, ঠিক আছে। এই তিনটে জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আমের চাষ হয়। তাহলে কোন কোন জেলা বলিস বা জায়গা বলিস পশ্চিমবঙ্গের, সেগুলো কোথায়? মালদা, ঠিক আছে, মুর্শিদাবাদ আর হচ্ছে নদিয়া, এই তিনটে জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গের যত জেলা আছে, যত জায়গা আছে, তার মধ্যে এই তিনটে জায়গায় সবচেয়ে আমের চাষ কিন্তু বেশি হয়, ঠিক আছে। তাহলে এই উৎস সম্পর্কে আমরা জানতে পারলাম যে আমাদের ভারতবর্ষে প্রথম আম চাষ হয়েছিল বা প্রথম আম পাওয়া গেছিল, সেখান থেকে অন্যান্য বিভিন্ন দেশে, শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, বিভিন্ন জায়গায়, মায়ানমার, বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়। ক্লিয়ার? এইবার আমরা দেখব আমের গুণাগুণ কি, পুষ্টিজাত কন্ডিশন কি কি আছে, ঠিক আছে, পুষ্টিগুণ, গুণাগুণ মানে এখানে পুষ্টিগুণের কথা বলেছে। তো আমের মধ্যে কি কি গুণ আছে আমরা দেখব। বলছে ভালো জাতের আমে সুন্দর গন্ধযুক্ত শ্বাস থাকে, সুন্দর গন্ধযুক্ত শ্বাস, বর্তমান ভালো যে আমগুলো হয়, ভালো জাত যেগুলো, সেগুলোতে কি হয়, ভেতরের যে শ্বাস, ঠিক আছে, সেটা কিন্তু খুব সুন্দর মিষ্ট গন্ধযুক্ত। আঁশ না থাকাই বাঞ্ছনীয়, তো আঁশ যদি কোনো আমে থাকে তাহলে কিন্তু সেই আমটা খেতে অতটা বেশি ভালো লাগে না, ঠিক আছে। বাট শ্বাস যেটাকে বলা হয় বা মাংস, আমের যে মেইন পার্টটা, যে পার্টটুকু আমরা খাই, মাংসল পার্টটা, সেইটা সুন্দর গন্ধযুক্ত হয়, ঠিক আছে। আমে থাকে কার্বোহাইড্রেট, তাহলে দেখ শর্করা পাচ্ছিস, স্বাভাবিক মিষ্টি হয়। নেক্সট প্রোটিন পাচ্ছিস,
ফ্যাট পাচ্ছিস, খনিজ পদার্থ পাচ্ছিস। ঠিক আছে, খনিজ পদার্থের মধ্যে স্পেসিফিক ভাবে যদি তোরা বলিস তাহলে তোরা এখানে কয়েকটা খনিজ পদার্থের নাম দেখতে পাচ্ছিস, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন। ঠিক আছে, তাহলে এই 4 রকম কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাই। কার্বোহাইড্রেট পাই আমরা আম থেকে, প্রোটিনের যে চাহিদা সেটা আমাদের মেটে আম খেলে, ফ্যাটও কিছু পরিমাণ আমাদের যায়, এবং খনিজ পদার্থের মধ্যে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কম্পোনেন্ট, যেটা ক্যালসিয়াম, পটাশিয়াম, আর হচ্ছে পটাশিয়াম বলছি ফসফরাস, আর হচ্ছে আয়রন। ঠিক আছে, যার মধ্যে এই দুটো হচ্ছে আমাদের ম্যাক্রোমলিকিউলস, তোরা পড়েছিলি, আর এইটা হচ্ছে মাইক্রোমলিকিউলস। তো সেই গুণাগুণগুলো, নিউট্রিশনগুলো কিন্তু আমাদের বডিতে ঢুকছে। প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ, বি কমপ্লেক্স আর ভিটামিন সি। ঠিক আছে, টক আম যেগুলো সেগুলোতে আমরা ভিটামিন সিও পাই। বোঝা গেছে? মানে টক আম মানে বলতে চাইছি যে মানে পাকার আগে যে আম, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সিও পাই। যেমন ফজলি আমগুলো হয়, যেগুলো মানে একটু কাঁচা কাঁচা থাকতেই আমরা খাই। ফজলি আম জেনারেলি আমরা পাকা থাকতে খুব কমই খাই, কিন্তু কাঁচা থাকতে খেলে আমাদের সেখান থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আসে। আর তার থেকেও বড় হচ্ছে পাকা আমে আমাদের ভিটামিন এ, বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সের মধ্যে আমি বলেছিলাম ভিটামিন বি এর অনেকগুলো পার্ট থাকে, বি1, বি2, বি5, বি12। ঠিক আছে, তো সেই কম্পোনেন্টসগুলো কিন্তু আমাদের আম থেকে আমরা পেয়ে থাকি। এছাড়াও থাকে জল, তন্তু, ঠিক আছে, ফাইবার থাকে, এবং ফাইটোকেমিক্যাল। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, ফাইটোকেমিক্যাল। ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ বা প্ল্যান্ট। ঠিক আছে, কেমিক্যাল মানে জানিস তোরা রাসায়নিক বস্তু। যেমন যার এক্সাম্পল দেওয়া আছে এখানে, বিটা ক্যারোটিন। ঠিক আছে, এই ক্যারোটিনের যে ব্যাপারটা, এটা তোরা গাজর থেকেও পাস, তো সেই কম্পোনেন্টটাও কিন্তু আমরা, যেটা ফাইটোকেমিক্যালের একটা এক্সাম্পল হিসেবে লেখা আছে, এগুলোও কিন্তু আমরা আম থেকে পেয়ে থাকি। জল, তন্তু এবং ফাইটোকেমিক্যালের মধ্যে স্পেসিফিক ভাবে আমাদের বিটা ক্যারোটিন পেয়ে থাকি। এইবার এই আম চাষের ক্ষেত্রে আবহাওয়া কি হওয়া দরকার? তো বলছে সমুদ্র পৃষ্ঠ থেকে, ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠ থেকে কত, ১,৫০০ মিটার, ১,৫০০ মিটার উচ্চতা অবধি, সমুদ্র পৃষ্ঠ থেকে ১,৫০০ মিটার উচ্চতা অবধি আম গাছ কিন্তু ভালো জন্মায়। বুঝতে পেরেছিস? সমুদ্র পৃষ্ঠ, তার থেকে ১,৫০০ মিটার ওপরে আমাদের স্থলভাগে কিন্তু আম খুব ভালো জন্মায়। তার থেকে বেশি উঁচুতে উঠতে গেলে কিন্তু আমাদের দেখ কি হয়, কিন্তু বেশি উচ্চতায় আম গাছ বাড়লেও বাণিজ্যিকভাবে চাষ করা যায় না। আমরা যদি মেইনলি বেচার জন্য বা বাজারজাত করার জন্য যে সকল আমের চাষ করে থাকি, সেই কন্ডিশনের জন্য, সেই কন্ডিশন মাথায় রেখে যদি আমরা আম চাষ করতে থাকি, এবং সেটা যদি আমাদের এই এত মিটার উচ্চতার বেশি উঁচুতে যদি আমরা এই আমের চাষ করি, তাহলে কিন্তু আমরা লস খাবো। তো সেই জায়গাগুলোতে আম ভালো চাষও হবে না। এই এত উচ্চতার মধ্যে কিন্তু করলে আমাদের বাণিজ্যিকভাবে খুব উন্নতি হবে। ঠিক আছে, তো এই কারণে বলা হচ্ছে যে বেশি উচ্চতায় আম গাছ পারে, সবই ঠিক আছে, কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু জেনারেলি চাষ করা যায় না। এরপর কি বলছে, আম গাছে মুকুল আসার সময় আকাশ বেশ পরিষ্কার থাকা। ঠিক আছে, মুকুল আসা, মুকুল যখন আসে, মুকুল, ঠিক আছে, আম গাছে মুকুল যখন ধরে, সেই সময় আবহাওয়া বা আকাশটা পরিষ্কার থাকা, তুষারপাত এবং কুয়াশা না হওয়া। ঠিক আছে, যাতে কুয়াশা যাতে না হয়, কারণ সে এইগুলো কন্ডিশন, কুয়াশা বেশি থাকলে কিন্তু আমের মুকুল কিন্তু গ্রোথ ঠিকঠাক হবে না। ঠিক আছে, বৃদ্ধিপ্রাপ্ত যে কন্ডিশনটা মানে বাড়া বা এবং সেটার থেকে ফল তৈরি বা যাবতীয় পরবর্তী যে কন্ডিশনগুলো, সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। তাই আকাশ পরিষ্কার থাকাটা অবশ্যই আবশ্যিক, তুষারপাত না হওয়াটাই দরকার। ঠিক আছে, একান্তভাবে জরুরি, কারণ বৃষ্টিপাত ও কুয়াশা আমের মুকুলের পক্ষে ভীষণ ক্ষতিকর। তো বৃষ্টিপাত আর কুয়াশা যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আম গাছের চাষ কিন্তু ভালো হয় না। এই কারণে পরিষ্কার আকাশ থাকা, যাতে বৃষ্টি না হয়, ঠিক আছে, তুষারপাত না হওয়া এবং কুয়াশা না হওয়া, এই 3টে কন্ডিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের, যদি আমরা চাষ করতে চাই আমের। সেই রকম পরিস্থিতিতে আমাদের এই 3টে কন্ডিশন কিন্তু মেনটেন রাখতে হবে, তাহলে আমের মুকুল যেটা ধরবে সেটা খুব সহজে গ্রোথ করবে এবং সেখান থেকে আমরা আম গাছে সহজেই ফল পাবো কম সময়। এইবার আমরা পড়তে চলেছি এই মৃত্তিকার প্রকৃতি এবং আমের জাত। এই মাটি কেমন হওয়া দরকার, এই আম গাছের চাষ করতে গেলে আমাদের
মাটি কেমন হওয়া আবশ্যিক, মাটিকে কেমন হতে হবে, ঠিক আছে? তো মাটিকে কেমন হতে হবে বলছে, আম কিন্তু বিভিন্ন ধরনের মাটিতেই জন্মায়, অনেক ধরনের মাটিতেই জন্মায়, কিন্তু যদি আমরা প্রপারলি চাষ করতে চাই এবং ভালো চাষ আমরা এক্সপেক্ট করি এবং সেখান থেকে ভালো পরিমাণ ফসল আমরা পেতে চাই, তাহলে কি ধরনের মাটি হতে হবে সেই ব্যাপারটা বলা আছে যে, কিন্তু তবুও নদী অববাহিকার পলি মাটি এবং উর্বর দোআঁশ মাটি, ঠিক আছে, এই দু ধরনের মাটিতে আম গাছের চাষ কিন্তু দারুণ হয়। ক্লিয়ার? আম চাষের পক্ষে বিশেষভাবে উপযুক্ত বলে মানা হয়। কি কি? পলি মাটি, যেটা নদী অববাহিকার পাশ থেকে যে সকল পলি মাটি পাওয়া যায় সেই মাটি নিয়ে এসে চাষ করা বা সেই রকম এরিয়াতে চাষ করা, এবং উর্বর দোআঁশ মাটি। এছাড়া কি বলছে, বেলে মাটি বা কাদা বা এঁটেল আঠালোযুক্ত যে সকল মাটি, সেগুলো কিন্তু আম গাছের চাষের পক্ষে অনুপযুক্ত, মানে খুব একটা ভালো চাষ হয় না যদি বালিপূর্ণ যে সকল মাটিগুলো হয়, ঠিক আছে, বা এঁটেল মাটি, একটু কাদাময় মাটিগুলো হয়, সেগুলোতে কিন্তু আম চাষ খুব একটা ভালো হয় না। তার জন্য কি কি দরকার? পলি মাটি এবং উর্বর দোআঁশ মাটির দরকার। নেক্সট বলছে আমের জাত। আমের কি কি ধরনের জাত হয়, আম কত রকমের আমরা দেখতে পাই বা আমরা নর্মাল ভাবে যে খেয়ে থাকি সেগুলো কি কি ধরনের আম, আমরা যদিও অতটা জানি না, দু একটাই জানি, এবার খাওয়ার সময় খেয়ে ফেলি, কিন্তু অনেক রকমের কিন্তু আমের জাত আছে, যার মধ্যে কিছু এখানে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে এইটার নাম তো সবাই শুনে থাকবি, হিমসাগর আম, খুব মিষ্টি, হেভি সুন্দর হয় খেতে। বোম্বাই আম, ল্যাংড়া, এটাও খুব শুনে থাকবি, এটাও খুব ভালো হয় খেতে। গোলাপ খাস, এটাও খুব সুন্দর হয় খেতে, যদিও আমরা এটার নাম অতটা জানি না। সফদর পসন্দ, ঠিক আছে, বা যেটাকে আমরা বিরা বলে থাকি। পেয়ারা ফুলি, ঠিক আছে, দেখ নাম আমের কিন্তু নামের মধ্যে আছে পেয়ারা, ঠিক আছে, যাই হোক, পেয়ারা ফুলি, হয়তো পেয়ারার মতো একটু স্ট্রাকচার হয়, সেরকমও হতে পারে। রানী পসন্দ, ঝুমকো ফজলি, এই ঝুমকো ফজলিটা কিন্তু ফজলি আম যেটা আমরা বলি সেটারই একটা জাত, ঠিক আছে, এটা ফজলি আমেরই একটা জাত, ফজলি আমের জাত। নীলাম, চোষা, এই চোষা আমও আমরা শুনে থাকি, চোষা আম খুব ভালো হয়। এবং দশেরি আম, এটা তো আমরা খুব নাম শুনে থাকি, দশেরি, ঠিক আছে। আম্রপালি, বাহ দারুণ আম। আলফানসো, এটার নাম তোরা বেশিরভাগ ক্ষেত্রে শুনে থাকবি যখন তোরা ম্যাঙ্গোর ধর ম্যাঙ্গো জুস খাস বা সেগুলোতে কিন্তু যে জুস ফুস তৈরির ক্ষেত্রে কিন্তু এই আম কি বলে আলফানসো, এই আমগুলো কিন্তু বেশিরভাগ ইউজ করা হয়। বেগম ফুলি, ঠিক আছে, তো এত ধরনের আমের নাম বা জাত আছে, ঠিক আছে, এই এত ধরনের আম কিন্তু সারা ভারতে তুই নানা জাতের এই ধরনের আমগুলো দেখতে পাবি, এক এক জায়গায় এক এক রকম আম বিখ্যাত। তাদের স্বাদ আর গন্ধও কিন্তু আলাদা আলাদা হয়। তো এমন ভাববি না যে প্রত্যেকটা এই যে আমের জাত দেখলি প্রত্যেকটা আমের কিন্তু একই রকম গন্ধ বা একই রকম টেস্ট খেতে হয়, না, একদমই না, এক একটা আমের এক এক রকম খেতে এবং এক এক রকম স্বাদ গন্ধ। পশ্চিমবঙ্গে হিমসাগর, পশ্চিমবঙ্গে হিমসাগর, এই আমাদের রাজ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেগুলো অবশ্যই ভালো করে মাথায় রাখবি। হিমসাগর, এই যে গোলাপ খাস, ঠিক আছে, সফদর পসন্দ, যেটাকে আমরা বিরা বলছি, পেয়ারা ফুলি, রানী পসন্দ, ঝুমকো ফজলি, ঠিক আছে, পশ্চিমবঙ্গে এই সকল আম প্রায় প্রতি বছরই কিন্তু ফলন দেয়, এই সকল আমের প্রতি বছরই কিন্তু ফলন হয়। এই ব্যাপারে ল্যাংড়া বড়ই খামখেয়ালি, ঠিক আছে, কেন? কারণ প্রতি বছর কিন্তু ল্যাংড়া আমের কিন্তু ফলন হয় না, ঠিক আছে, হয়তো এক বছর তুই ল্যাংড়া আম পেলি, পরের বছর হয়তো পেলি না, ফলন হলো না, ঠিক আছে। তো কিন্তু এই যে আমগুলো বলা হয়েছে এগুলো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রত্যেক বছরই কম বেশি আমরা পাই, কিন্তু ল্যাংড়া আম সবসময় কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে, কারণ তার ফলন সব বছরে হয় না। পশ্চিমবঙ্গের যে আমগুলির নাম করা হলো, এই যে পশ্চিমবঙ্গে এই সকল আমের নাম করা হলো, তাদের মধ্যে সবচেয়ে আগে পাকে, সবচেয়ে আগে পাকে, সবচেয়ে আগে পাকে কোন আম? গোলাপ খাস আম। আর সব থেকে শেষে পাকে, এই ইনফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর সব থেকে শেষে পাকে ঝুমকো ফজলি আম, ফজলি আম সবচেয়ে কিন্তু শেষে পাকে, আর সবচেয়ে আগে সবচেয়ে শুরুতে পাকে হচ্ছে গোলাপ খাস নামক আম। এই যে ঝুমকো ফজলি, এটা আমি বলেইছিলাম যে আসলে কিন্তু এক জাতের ফজলি আম,
ঠিক আছে, যা আকারে কিছুটা ছোট হয়, নর্মাল ফজলির থেকে একটু ছোট হয় এবং থোকা থোকা হয়ে থাকে, মানে খুব কাছাকাছি একটা থোকার মধ্যে হয়তো 4-5টা আম তুই দেখতে পাবি। এই ঝুমকো ফজলি, এই কারণেই নাম করা হয়েছে ঝুমকো ফজলি। ঝুমকোর মতো পরপর পরপর অনেকগুলো আম কিন্তু একটা থোকাতেই থাকে। বোঝা গেছে? তাহলে এই আমগুলোর নাম মাথায় রাখতে হবে, কত ধরনের আম। এত নাম মাথায় না রাখলেও অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে যে আমের নাম উল্লেখ করা হলো এবং সেগুলোর প্রতি বছর ফলন হয়, যেখানে ল্যাংড়া ডিফারেন্ট এক্সেপশন হিসেবে কাজ করছে, ব্যতিক্রম দেখাচ্ছে, কারণ তার প্রত্যেক বছর ফলন হয় না। ঠিক আছে, আর কোন আম আগে পাকে, গোলাপ খাস আম, আর কোন আম পরে পাকে, সবচেয়ে শেষে পাকে, ঝুমকো ফুজলি, সেইটার কিন্তু ব্যাপারটা একটু মাথায় রাখিস। চলো, এইখানে কিন্তু বিভিন্ন প্রকার আমের ছবি তোরা দেখতে পাচ্ছিস, তাই না? এই দেখ অ্যালফানসো আম, দেখবি ম্যাঙ্গো জুসের যে সকল বটলগুলো হয়, ফ্রুটি হোক, ঠিক আছে, আরো বিভিন্ন রকম যে কোম্পানির আছে, তো সেইগুলোতে কিন্তু এইরকম ছবি থাকে, এই ধরনের আমের ছবি। ঠিক আছে, তারপর বাঙ্গানুপল্লী, দশেরি, কেসার, ল্যাংড়া আম এটা, ঠিক আছে, সফেদা, হিমসাগর আম, ঠিক আছে, চষা, এখানে আরো অনেক রকমের নাম আছে, ব্যাঙ্গালোরা, মাংকুরাদ, ঠিক আছে, এরকম অনেক আম কিন্তু আমাদের দেশে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? তো এখানে বিভিন্ন ধরনের আমের ছবি এবং এক একটার এক এক রকম দেখতে, তার স্বাদও আলাদা এবং গন্ধও আলাদা। চলো, এইবার আমরা দেখব আমের বংশবিস্তার হয় কি করে। ঠিক আছে, এই আম গাছের যে চাষ হয়, ঠিক আছে, সেটা প্রথমে আমাদের বীজ থেকে কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম আছে, বীজ থেকে আমের বংশবিস্তার করার রেওয়াজই কিন্তু অনেককাল ধরে চলে এসছে। ঠিক আছে, বহুল প্রচলিত যে হ্যাঁ বীজ বুনে দিলাম, সেখান থেকে আম গাছ হয়ে গেল। কিন্তু বীজের আম গাছে কখনো কিন্তু তার জাতের যে বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা কিন্তু পুরোপুরি বজায় থাকে না। মানে ধর একটা আম তুই খেয়েছিস, তার যে বীজ আছে সেটা তুই পুঁতে দিলি, এবার ওই আমটা হয়তো খুব ভালো ছিল, তার মধ্যে অনেক গুণাগুণ ছিল, কারণ সেই আমটার যে গাছটা ছিল সেই গাছটা কিন্তু বীজ থেকে পোতা না, সেটা গাছই পোতা। ঠিক আছে, গাছ আলাদা করে এনে পোতা, সেই জন্য তার মধ্যে কিন্তু প্রচুর বৈশিষ্ট্য, তাদের সেই স্পেসিফিক আমের যে বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য তুই পাবি, তার টেস্টও আলাদা হবে, তার গন্ধও আলাদা হবে, খেতেও হেভি লাগবে। কিন্তু কিন্তু তুই যদি বীজ থেকে কোনো আম গাছের চাষ করিস, সেটার মধ্যে কিন্তু সব বৈশিষ্ট্য, সুস্বাদুর ব্যাপারটা হয়তো একটু কমে গেল, গন্ধ হয়তো কম পাচ্ছিস, বিভিন্ন বৈশিষ্ট্যর কিন্তু একটু কমতি দেখা যাবে। ঠিক আছে, বীজ থেকে হলে এই সমস্যা এড়ানোর জন্য ভালো জাতের আম গাছ থেকে কলম করা হয়। এবার এই জিনিসটা কি, তার কলম দিয়ে তো আমরা লিখি, এই কলম আবার কি জিনিস? ঠিক আছে, তো কলম যে ব্যাপারটা সেটা কিভাবে করা হয় সেই জিনিসগুলোই আমরা বলবো এখন, যে কলম থেকে তৈরি চারা গাছের কিন্তু ভালো জাতের সব গুণগুলো কিন্তু এর মধ্যে বজায় থাকে। সেই জন্য আমাদের বীজ থেকে যে সকল গাছ, তার তুলনায় আমাদের কলমের মাধ্যমে গাছের মানে আম গাছের চাষ সেটা কিন্তু বেশি প্রচলিত এবং তার মধ্যে মানে প্রত্যেকটা গুণাগুণ খুব ভালোভাবে কিন্তু বজায় থাকে। আম গাছের কলম পদ্ধতিতে কলম বিভিন্ন পদ্ধতিতে করা হয়, যার মধ্যে এখানে কিছু পদ্ধতি উল্লেখ আছে, শাখা কলম, জোর কলম, এগুলো তোরা ক্লাস 10-এ খুব ভালো করে পড়বি। ঠিক আছে, এইগুলোর অতটা পড়বি না, বাট এই দুটো খুব পড়বি। ভিনিয়ার কলম, চিপ কলম, এগুলো সব বইতে লেখা আছে। আটির কলম, ঠিক আছে, এরকম অনেক রকম কলম পদ্ধতিতে কিন্তু আমরা আমের চাষ করতে পারি এবং সেই চাষের ফলে যে ফলটা তৈরি হয়, সেই ফলের মধ্যে কিন্তু সব রকম বা ভালো ভালো মানে ভালো জাতের যে সকল গুণাগুণ আছে, সেই গুণাগুণগুলো কিন্তু বজায় থাকে। এইবার এখানে আমরা আজকে মেইনলি পড়বো কি বলতো, এই শাখা কলম আর জোর কলম কি করে হয়। এই দুই রকম কলম পদ্ধতিতে আমরা আমের বংশবিস্তার দেখব। শাখা কলম বলছে উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে নতুন পুরো উদ্ভিদটা তৈরি করার যে প্রসেস, সেটাকে আমরা বলি শাখা কলম। শাখা কলমের ইংলিশ হচ্ছে কাটিং। তাহলে দেখ, এর কথার মধ্যেই আছে কাটিং, মানে এখানে কি করা হয়, ধর একটা উদ্ভিদ ছিল, একটা আম গাছ ছিল সাপোজ, ধর সেই আম গাছ থেকে একটা ডাল কেটে নেওয়া হয়েছে, একটা ডাল শাখা কেটে নেওয়া হলো, সেই শাখাকে আলাদা করে আমি মাটিতে রোপণ করলাম এবং সেই শাখা থেকে আমাদের পুরো আবার এইরকম দেখতে আম গাছটা আবার আস্তে আস্তে তৈরি হয়ে গেল। তো এই যে পদ্ধতি, এই যে কাটিং প্রসেসের মাধ্যমে হচ্ছে, এই কারণে এর নাম কিন্তু কাটিং, বা এটাকে আমরা বলি শাখা কলম, কারণ শাখা কেটে সেটা থেকে আবার ওই পুরো আম গাছটা তৈরি করা হয়। তো এই প্রসেসটাকে আমরা বলি শাখা কলম, যেটাকে বলা হয় কাটিং। ঠিক আছে, এইটা তোরা ক্লাস 10-এও খুব ভালো করে পড়বি। ঠিক আছে, জনন পদ্ধতির মধ্যে আমরা পড়ব।
এটি উদ্ভিদের এক ধরনের অঙ্গজ বংশ বিস্তার, অঙ্গজ জননের মধ্যে আমরা পড়বো, ঠিক আছে, যেটাকে আমরা বলি প্রোপাগেশন পদ্ধতি, প্রোপাগেশন বংশ বিস্তার পদ্ধতি, ঠিক আছে। এবং অঙ্গজ বংশ বিস্তার কেন বলা হচ্ছে, কারণ গাছের কোনো একটা অঙ্গ কেটে নিয়ে সেখান থেকে আমাদের পুরো আম গাছের বংশ বিস্তার করা, সেই কারণে এখানে এই প্রসেসগুলোর নাম বলা হয়, শাখা কলম হোক জোড় কলম হোক, এগুলোকে আমরা বলি অঙ্গজ বংশ বিস্তার পদ্ধতি, যা আমরা কৃত্রিম পদ্ধতিতে সম্পন্ন করে থাকি, কৃত্রিম পদ্ধতিতে, কারণ আমরা নিজেরা ইনভলভ হচ্ছি, কেটে সেটাকে রোপণ করছি, অটোমেটিক তো আর ওই শাখাটা কেটে মাটিতে পুঁতে যাচ্ছে না এবং সেখান থেকে আম গাছ তৈরি হচ্ছে না, এখানে আমাদের ইনভলভমেন্ট আছে না, এই কারণে বলা হচ্ছে এটা কৃত্রিম পদ্ধতি, এটা প্রাকৃতিক পদ্ধতি নয় কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম কাটিং প্রসেস, যেটাকে আমরা বলছি শাখা কলম, যেখানে গাছের কোনো একটা শাখাকে কেটে সেই শাখাকে যদি আমি মাটিতে পুঁতে দিই, সেই শাখা থেকে দেখবো আস্তে 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 আবার ওই পুরো আম গাছটা তৈরি হয়েছে এবং সেখান থেকে যে সকল আম পাওয়া যাবে তার মধ্যে কিন্তু ভালো ভালো গুণাগুণ বিশিষ্ট বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা আসি শাখা কলম ব্যাপারটা যদি হয়ে যায়, তাহলে আমরা এবার পরের আরেকটা প্রসেসে আসি, সেটা হচ্ছে জোড় কলম। তো জোড় কলম মানে জোর জবরদস্তি গাছ রোপণ করা সেটা না, জোড় কলম মানে জোড়া লাগানো, ঠিক আছে, সেখান থেকে এসছে। জোড় কলমকে আমরা ইংলিশে বলি গ্রাফটিং প্রসেস, গ্রাফটিং প্রসেস। এটাও এক প্রকার অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি, এবং এই পদ্ধতিতে কিভাবে করা হয় দেখ তোরা। আটি থেকে তৈরি করা একটি চারা গাছ, ধর কোনো একটা আম গাছের আমরা চাষ করব বা এই কলম পদ্ধতিতে কন্ডিশনটা করব, সেইটা করার সময় আমাদের এখানে জোড় কলমের ক্ষেত্রে দুটো গাছের দরকার। একটা গাছ, যে গাছটা, যে আম গাছটা আটি থেকে তৈরি করা, মানে আটি ওই যে আম হেভি খেয়েটে তারপর যে আটিটা ছিল সেটা মাটিতে পুঁতে দিয়েছিস, ওখান থেকে গাছ হয়েছে, ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের আটি থেকে তৈরি একটা চারা গাছ। তো সেই আটি থেকে তৈরি যে চারা গাছ এবং যেটা কিনা মূল দিয়ে মাটির সাথে যুক্ত অবস্থায় থাকবে, সেইটাকে আমরা বলি স্টক। এটাকে আমরা কি বলি রে? সেটাকে আমরা বলি স্টক, স্টক, ঠিক আছে। এই স্টক কিন্তু একটু নিম্ন জাতের হয়, কারণ কি? নিম্ন জাত সম্পন্ন। এই স্টকের যে আম গাছটা, এটা নিম্নজাত সম্পন্ন। কেন? কারণ এটা আটি থেকে তৈরি, আমরা জানি আটি থেকে তৈরি গাছের সব গুণাগুণ বৈশিষ্ট্য মানে প্রবেশ করে না, তো এই কারণে স্টকটা হচ্ছে নিম্ন জাতের গাছ। এবার সেইখানে কি করা হচ্ছে, এই স্টক একটা চারা গাছের সঙ্গে উন্নত জাতের আম গাছের, ঠিক আছে, একটা উন্নত জাতের আম গাছ মানে ধর ওই যে গাছটা, ওই গাছটা হয় না ন্যাচারাল পদ্ধতিতে তৈরি হয়েছে, অথবা আমরা শাখা কলম বা কোনো একটা পদ্ধতিতে ওই গাছটাকে তৈরি করেছি, তো তার মধ্যে যে গুণাগুণ বা বৈশিষ্ট্য যাবে সেটা কিন্তু উন্নত মানের এবং তার মধ্যে বৈশিষ্ট্যগুলো খুব ভালো যাবে। তো সেই রকম একটা উন্নত জাতের আমের গাছ, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি সিয়ন, ঠিক আছে। সিয়ন স্পেলিং হচ্ছে SCION। এই যে সিয়ন গাছটা, এই সিয়ন গাছ কিন্তু উচ্চ গুণাগুণ সম্পন্ন, উচ্চ মানের গুণ সম্পন্ন। কি করা হয়, এই যে স্টক আর সিয়নের কথা আমরা বললাম, এইখানে এই সিয়ন মানে উচ্চ গুণাগুণ সম্পন্ন কোনো আম গাছের থেকে একটা ডাল কেটে নিয়ে এই স্টক মানে নিম্নজাত যে সম্পন্ন গাছটা, সেইটা মূল মাটির সাথে লেগে আছে, তো সেই গাছটাতে আমি এনে কি করছি, ওই উচ্চমানের গাছ থেকে একটা শাখা কেটে এনে লাগিয়ে দিচ্ছি। তো এটা জোড়া লাগানো হচ্ছে। আমরা শাখা কলমের ক্ষেত্রে কি করেছি, একটা গাছ থেকে কাণ্ড কেটে বা শাখা কেটে নিয়ে সেটাকে ডিরেক্ট মাটিতে পুঁতছিলাম, এখানে কিন্তু মাটিতে পুঁতছি না, এখানে কি করছি, একটা গাছের একটা কাণ্ড কেটে এনে অন্য আর একটা গাছের কাণ্ডের সাথে লাগিয়ে দিচ্ছি। এবার যে গাছের কাণ্ডটা কেটে আনছি সেইটাকে বলছি সিয়ন, আর যেটা মূলের সাথে আমাদের আবদ্ধ অবস্থায় আছে যে গাছটা, যে গাছটার সাথে আমি ওই কাটা অংশটা এনে লাগাবো, সেই গাছটাকে বলা হচ্ছে স্টক। বোঝা গেছে? তো সেটাই বলা হয়েছে যে আটি থেকে তৈরি একটা চারা গাছের সঙ্গে উন্নত জাতের আম গাছের একটি শাখা, সেটা কি করা হলো, একসঙ্গে জোর বেঁধে কলম করা হলো। এই যে জোর বেঁধে কলমের ব্যাপারটা, এখান থেকেই কথাটা এসছে জোর কলম। এই যে জোর বাঁধা হচ্ছে, ঠিক আছে, এইটার জন্যই নাম হয়েছে জোর কলম। সাধারণত এই জোর কলম এই প্রসেসটা, এটা জেনারেলি আমরা আষাঢ় মাসে করে থাকি, যে সময় একটু বৃষ্টিপাত হয়, বুঝতে পারলি, আষাঢ় মাসে। ক্লিয়ার? আচ্ছা, আষাঢ় মাসে এই কলম করা হয়। এবার কি হচ্ছে দেখ, বলছে এই কলম করার জন্য চারা গাছ আর উন্নত জাতের আম গাছ, চারা গাছ মানে যে গাছে এনে লাগানো হবে, যেটা নিম্নমানের গাছ,
সেইটার মধ্যে উন্নত জাতের সেই চারা গাছ আর উন্নত জাতের আম গাছের শাখা দুটোরই কিছুটা করে অংশ কেটে নিয়ে দুটোকে জোড়া লাগিয়ে সুতলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। মানে কি, ধর এইখানে একটা গাছ আছে সাপোজ, ঠিক আছে, এইখানে একটা গাছ আছে, ঠিক আছে, এই গাছটা কিন্তু মাটির সাথে আবদ্ধ অবস্থায় আছে, এইটাকে আমরা বলছি স্টক। এইটাকে আমরা বলছি কি, এইটাকে আমরা বলছি স্টক। নিম্নমানের যেটা আটি থেকে তৈরি গাছ, সেইটা হচ্ছে এই গাছটা। এবার এই স্টকের কি করলাম, এই যে শাখাটা, এই শাখাটায় একটু কেটে নিলাম, এই শাখাটা একটু কেটে নিলাম, ঠিক আছে। আর আরেকটা গাছ ছিল এখানে, আরেকটা ধর এখানে গাছ ছিল, আরেকটা গাছ ছিল, ঠিক আছে, সেই গাছ থেকে আমি কি করলাম, এই অংশটা কেটে নিলাম, এই অংশটা কেটে নিলাম, এই অংশটা কেটে নিয়ে এই অংশটাকে আমি কি করলাম, এই অংশটাকে আমি এনে এই জায়গাটায় লাগাবো। তাহলে এই জায়গাটায় যদি লাগাই তাহলে দেখতে কেমন লাগবে, এইরকম লাগবে। এই অংশটা এনে এখানে লাগিয়ে দিয়েছি, এবং এই অংশটা যে কাটা হয়েছে এখানেও কিন্তু এখানেও যেমন কাটা হয়েছিল, এখানেও একটা পরিমাণ কাটা হয়েছে, ওই কাটা দুটো জায়গায় কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইরকম সুতো দিয়ে এরকম বেঁধে দেওয়া হবে। এই অংশটাকে সিয়ন বলছে, দেখ বাইরে থেকে কেটে আনা উচ্চ গুণাগুণ সম্পন্ন একটা গাছের অংশ, আর এইটা হচ্ছে স্টক গাছ। তো তার সাথে এনে এই সিয়ন পাটটা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সুতো বেঁধে দেওয়া হয়েছে এইরকম ভাবে। এরপর কি করা হয় দেখ, জোড়া না লাগা অবধি, ঠিক আছে, ওই যে দুটো পার্ট, এই দুটো পার্ট যতক্ষণ না জোড়া লাগছে ততক্ষণ কি করতে হয়, জোড়া না লাগা পর্যন্ত চারা গাছটাতে জল দেওয়া হয়, ভালো করে জল দিতে হয় যতক্ষণ না জোড়া লাগে ওই দুটো পার্ট। জোড়া লাগা সম্পূর্ণ হলে নির্বাচিত সিয়ন গাছটার জোরের নিচের দিকের, ভালো করে শোন, নির্বাচিত সিয়ন গাছটার জোরের নিচের দিকের অংশ আর চারা গাছ যেটা নিম্নমানের গাছ সেই জোরের ওপরের দিকের অংশ একেবারে না কেটে 2 থেকে 3 বারে কেটে ফেলা হয়। মানে এই যে অংশটা জোড়া লাগানো হয়েছে, ঠিক আছে, এই যে অংশটা জোড়া লাগানো হয়েছে এইটা হচ্ছে সিয়নের পার্ট, এই সিয়নের পার্টের নিচের অংশটা কেটে নেওয়া হলো, ঠিক আছে। ধর এইরকম ভাবে জোড়া লাগানো হয়েছে, আমি এখানে একটু ভালো করে দেখাই। ধর এই, ঠিক আছে, এর এই জায়গাটা একটু কেটে নেওয়া হয়েছিল, এই জায়গাটা একটু কেটে নেওয়া হয়েছিল, আর যে পার্টটা এনে লাগানো হয়েছে, ধর এই পার্টটা এনে লাগানো হয়েছে, এই পার্টটা এনে লাগানো হয়েছে, ঠিক আছে। তো এরও কিন্তু এই পার্টের এই জায়গাটুকু একটু হালকা চাছা ছিল, ঠিক আছে। তো সেই দুটো জায়গায় লাগানো হয়েছে এবং সেই দুটো জায়গায় কি করা হয়েছে, এরকম করে দড়ি বেঁধে দেওয়া হয়েছে, এরকম করে দড়ি বেঁধে দেওয়া হয়েছে, বুঝতে পারলি। এইবার কি করা হচ্ছে দেখ, কোনটা স্টক ছিল রে বেটা, এইটা যদি আমি এরকম মূল এঁকে দিই তাহলে এইটাই হচ্ছে স্টক ছিল, এইটা স্টক, আর এইটা ছিল হচ্ছে সিয়ন, এই হলুদ পাটটা ছিল সিয়ন। এইবার কি বলছে এই লাইনটা ভালো করে দেখ, এই লাইনটা কি বলছে ঠিকভাবে বোঝ। বলছে জোড়া লাগা সম্পূর্ণ হয়ে গেলে, ধর বুঝলাম যে হ্যাঁ সুতো খুলে দেখি যে হ্যাঁ এই পাটটা জোড়া লেগে গেছে প্রপারলি, যতক্ষণ জোড়া না লাগে জল ঢালতে হবে। জোড়া লেগে গেলে কি করতে হবে, নির্বাচিত সিয়ন গাছটার জোরের নিচের দিকে, তাহলে এই যে জোর, এই জায়গাটাকে জোর বলছি, এর নিচের দিকে এই পাটটা, সিয়নের এই পাটটা, সিয়নের জোর, এই যে জোড়া এর নিচের দিকের পাট মানে এই পাটটা। আর বলছে চারা গাছের জোরের ওপরের দিকের অংশ একেবারে না কেটে, তাহলে এই চারা গাছের এই ওপরের পার্টের অংশ সেটা না কেটে আমরা কি করলাম, ঠিক এই জায়গাটায় কাটটা করতে হবে, এই জায়গাটা কেটে দিতে হবে, এই জায়গাটুকু কেটে দিলাম। এই সিয়নের এই পার্টটুকু তাহলে উড়ে গেল, এই পার্টটুকু চলে গেল, তাহলে এই সিয়নের এই পার্টটুকু লেগে থাকলো। এবার এই সিয়নের এই পার্টটা থেকেই পরবর্তীতে কি হবে, পরবর্তীতে শাখা পোশাখা হবে এবং এখান থেকে আমটাম ধরবে, বুঝতে পারলি। এই ব্যাপারটাই বলার চেষ্টা করা হয়েছে। এবং সেই যে কাটাটা, সেই কাটাটা কিন্তু একবারে কাটা না, অল্প অল্প করে 2-3 বারে কেটে ফেলা হলো, এই অংশটা এরকম ভাবে কেটে ফেলা হলো। এরপর কি বলছে, জোর কলমের মাধ্যমে তৈরি হওয়া গাছটাকে কয়েকদিনের জন্য ছায়ায় রেখে দেওয়া হয় এবং তারপর সেটাকে নার্সারিতে লাগানো হয়। নার্সারিতে জানিস গাছ ফাছ চাষ করা হয়,
তো সেই ব্যাপারটা এই ছবিতে কিন্তু তুই ওই কাটার ব্যাপারটা বুঝতে পারবি না, এই লাইনটা বুঝতে পারবি না। এই ছবিটাতে যে ছবি আমি এঁকেছি বা এই ছবিটাতেও বোঝা যাচ্ছে না, এই ছবিটাতে আমি ওই কাটার ব্যাপারটা বুঝেছি, যেটা 3 নম্বরে এই লাইনটাই বলেছে যে সিয়ন গাছের নিচের পাটটুকু এটাকে একবারে না কেটে 2-3 বারে কাটা হয়। ফলে কি সিয়নের এই ওপরের পাটটুকু এর সাথে জোড়া লেগে থাকে, এই পাটটুকু দরকার নেই, এই পাটটুকু কেটে নিলাম, আর স্টকটা তো নর্মাল যেমন ছিল তেমনই থাকলো। তাহলে এই পাটটা স্টকও যেমন গ্রো করবে, তার সাথে সাথে কিন্তু সিয়নের এই পাটটাও কিন্তু গ্রো করতে থাকবে। এই যে প্রসেসটা, যে দুটো গাছের অংশ এনে আমরা জোড়া লাগালাম, সেইটাকে আমরা বলি জোড় কলম। এবং এই যে চেছে নেওয়ার ব্যাপারটা ছিল না, এই চেছে নেওয়ার ব্যাপারটা আমাদের উদ্ভিদের ক্যাম্বিয়াম বলে একটা স্তর থাকে, বুঝতে পারলি তো? দাঁড়া, এই যে কিছু অংশ কেটে নেওয়া হলো, এই কেটে নেওয়ার যে ব্যাপারটা, এইটা কোন স্তর অবধি কেটে নিতে হবে? ক্যাম্বিয়াম স্তর। যদিও এটা তোরা পরবর্তীতে গিয়ে পড়বি ক্লাস 10-এ, এখন জানা থাকলে জেনে রাখ, ক্যাম্বিয়াম স্তর অবধি কিন্তু কেটে নিতে হবে, বুঝতে পারলি? মানে স্টকেরও ক্যাম্বিয়াম স্তর অবধি কেটে নিতে হবে, আর সিয়ন যেটা অন্য গাছ থেকে নিয়ে আসছি উচ্চ গুণ সম্পন্ন, সেটারও কিন্তু সিয়ন কি বলে ক্যাম্বিয়াম পার্ট অবধি কেটে নিতে হবে। ক্যাম্বিয়াম একটা স্তর, সেই স্তর অবধি চেঁচে নিতে হয়, এবং ওই স্তর, ওই দুটো স্তর, দুটোরই ক্যাম্বিয়াম স্তর যখন জোড়া লাগে তখন কিন্তু ওরা জোড়া লেগে একটা গাছের মতো কাজ করবে। তো এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। ক্লিয়ার? চলো এবার আমরা চলে আসি আম চাষের পদ্ধতি। আম চাষ হয়টা কি করে এবং তার মধ্যে কতগুলো স্টেপস আছে, প্রত্যেকটা স্টেপস আমরা দেখবো, এবং একই ধরনেরই স্টেপস হবে, শুধুমাত্র আমের ক্ষেত্রে কিছু স্পেসিফিক কন্ডিশন আমরা এখানে দেখতে পাবো। তো বলেছে প্রথম যে স্টেপটা সেটা বলছে জমি তৈরি। এটা তো যে কোনো কিছু চাষের ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, জমিকে ভালো করে তৈরি করতে হবে। কি বলছে? পর্যাপ্ত সূর্যের আলো আসে এই রকম অবস্থা থাকতে হবে, ঠিক আছে, আর জল নিষ্কাশনের ভালো ক্ষমতা আছে। তাহলে কি কি আছে? পর্যাপ্ত সূর্যের আলো থাকতে হবে, এবং জল ঠিকঠাকভাবে আসা, তার নিষ্কাশন হওয়া, এই ব্যাপারটা থাকবে। এমন উঁচু জমি বেছে নিতে হবে, কারণ জল কিন্তু স্ট্যাগন্যান্ট বা জমে থাকলে কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে? তাই সেই নিষ্কাশনের ব্যবস্থাও ভালো হবে, এইরকম উঁচু জমি বেছে নিতে হবে। ভালোভাবে চষে, ভালোভাবে কর্ষণ পদ্ধতি করতে হবে, চষতে হবে জমিকে। আমরা বলেছিলাম কিভাবে চষা যায়, লাঙলের মাধ্যমেও চষা যায় বা বিভিন্ন ট্র্যাক্টর ফ্যাক্টর ইউজ করে। জমি সমান করে নেওয়া হয়, লেভেলার দিয়ে সমান করে নেওয়া হলো চষার পরে। এরপর জমিতে শনের বীজ, এইটা একটু মাথায় রাখি, শনের বীজ বোনা হয়, শনের বীজ বোনা হয়, শন, ঠিক আছে, সেইটার বীজ বোনা হয়। কেন বোনা হয় সেটা বলছি। শন গাছগুলোর বয়স 5 থেকে 6 সপ্তাহের মতো হলে লাঙল এবং মইয়ের সাহায্যে মাটিতে ভালোভাবে মাড়িয়ে দিতে হয়। তাহলে এই শনের বীজ বোনার পর শন যখন বীজ থেকে গাছ তৈরি হয়ে যাবে তখন কি করতে হবে? সেই গাছটা মোটামুটি 5 থেকে 6 সপ্তাহের মতো বয়সের হলে তখন আমরা লাঙল দিয়ে চাষ করব, এবং মই, ঠিক আছে, লাঙল ও মইয়ের সাহায্যে মাটিতে ভালো করে মাড়িয়ে দিতে হবে, মানে ওই গাছগুলোকে পুরো একদম মাটিতে পিস্ট করে দিতে হবে যাকে বলা হয়, ঠিক আছে। এই শন বীজ বা শন বীজের থেকে যে গাছটা তৈরি হলো সেটাকে যদি আমি মাটিতে ভালো করে মিশিয়ে দিতে পারি, তাহলে এর থেকে প্রচুর নিউট্রিয়েন্টস আমাদের সেই মাটিটা পেয়ে যাবে, ফলে জমি একদম আম চাষের উপযোগী হয়ে যাবে, কারণ নিউট্রিশনটা দরকার যেটা এখানে শন বীজ বা শন বীজ থেকে যে গাছটা তৈরি হচ্ছে সেটা কিন্তু প্রোভাইড করবে। এবং পচিয়ে সবুজ সার তৈরি করা হয়। তাহলে আমাদের এই শনের যে কন্ডিশনটা, এটা কিন্তু মেইনলি এই কারণের জন্য, সবুজ সার তৈরির জন্যই আমরা শন বীজ বা শন গাছটাকে মারিয়ে এই ব্যাপারটা করছি। বোঝা গেছে? নেক্সট সেকেন্ড পর্যায়ে কি বলছে? চারা গাছ লাগানো। এবার জমি তৈরি হয়ে গেছে, আর দেরি কিসের? চারা গাছ লাগিয়ে দাও। তো কলম তৈরির মাধ্যমে আমরা করতে পারি। কলম করার অন্তত কয়েক মাস পরে, তাহলে দেখ এই কারণে বলছিলাম কলমটা কিন্তু আগে করতে হয়, তারপর কিন্তু আমাদের চাষের ব্যাপারটা আসে। কলম করার অন্তত কয়েক মাস পরে চারা গাছ লাগানোই ভালো, কারণ কলম করার মধ্যে কিছু ডিফেক্টও হতে পারে, যে কলমগুলো করলাম আমরা সেটাকে প্রপারলি ইউটিলাইজ না করলে, সেটাকে যদি আমি ডিরেক্ট জমিতে ফেলে দিই হয়তো কিছুদিন পরেই মারা গেল গাছ, বা ঠিকঠাক ফলনই হচ্ছে না, তাহলে অতগুলো মানে চাষ করার কিন্তু আমাদের মানে পুরো ফ্লপ যাবে, মানে পুরো আমাদের ক্ষতি হবে। তো সেই জন্য একটা সময় নিয়ে কলম করার, সেটা শাখা কলম হোক, জোর কলম হোক, বা আরও যে কলমগুলো পড়লাম সেগুলো করার পরে কিন্তু কিছুটা সময় দিতে হবে, এবং তারপরেই কিন্তু চারা গাছ লাগানোটা বেটার হবে জমিতে। আমাদের দেশে সাধারণত বর্ষায় চারা গাছ লাগালেই ভালো হয়, ঠিক আছে। সমান দূরত্বে গর্ত খুঁড়ে, ঠিক আছে, একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী গর্ত খুঁড়ে গর্ত থেকে তোলা মাটির সঙ্গে পরিমাণ মতো গোবর সার,
ঠিক আছে, গরুর যে গোবর আছে সেইটা থেকে যে সার তৈরি হয়, সুপার ফসফেট এটাও একটা সার, আর ছাই, ঠিক আছে, এই তিনটেকে মিশিয়ে আবার গর্তগুলো ভর্তি করে দেওয়া হয়, ভালো করে সেগুলো দিয়ে মিশিয়ে তারপর আবার ওই যে গর্ত করা হয়েছিল সেটার মাটি দিয়ে আবার ঢেকে দেওয়া হয়, যাতে এই যে কম্পোনেন্টস গুলো আছে যেগুলো খুব নিউট্রিশন প্রোভাইড করবে সেটা আমাদের মাটির নিচে অ্যাভেলেবেল থাকে এবং সেখান থেকে উদ্ভিদরা পুষ্টি নিতে পারে। এরপর চারা গাছগুলোকে কিন্তু সোজাভাবে লাগিয়ে প্রতিটা গাছে একটা করে কাঠি পুঁতে হালকা করে বেঁধে দিলে গাছটি সোজাভাবে বেড়ে ওঠে। হ্যাঁ, কারণ দেখ তখন চারা গাছ হিসাবে আছে এবং চারা গাছের কিন্তু নিজের কিন্তু বেশি স্ট্রেংথ থাকে না, তো ওটাকে যদি কোনো সাপোর্ট ছাড়া নর্মালভাবে গাছ পুঁতে দিস, যত বড় হতে থাকবে ও কিন্তু হেলে পড়বে। তো সেইটা যাতে না হয় কি করা হয়, একটা গাছ যখন আমরা পুঁতি এইরকম ভাবে যদি পুঁতে এইরকম হেলে পড়বে, তো সেইটা না করে আমরা যদি এর সাথে কি করি, এর সাথে একটা সাপোর্ট লাগিয়ে দিই, যেটাকে এখানে বলছে কি একটা কাঠি পুঁতে দিয়ে বা বাঁশের কোনো একটা ধর ইয়ে পুঁতে দিলি, এরকম একটা ইয়ে পুঁতে দিলি, আর এর সাথে ধর উদ্ভিদটা আছে, ঠিক আছে, তাহলে কিন্তু উদ্ভিদটা ভালো গ্রো করবে। তো এই জিনিসটা, এই সাপোর্টটা পুঁতে দেওয়াটা দরকার, এই সাপোর্টটা পুঁতে দেওয়াটা দরকার, যার ফলে চারা গাছটা ভালোভাবে সোজাভাবে কিন্তু বাড়তে থাকবে, কোনো রকম এঁকে বেঁকে যাবে না। নেক্সট, এরপর কি বলছে দেখ, সার প্রয়োগ। এরপর সার প্রয়োগ, আমরা তো নর্মাল ভাবে কম্পোস্ট কন্ডিশনটা তৈরি করেই ফেলেছি মাটিতে, কিন্তু আলাদা করে আমাদের সার দিতে হবে, নিয়মিত এবং পরিমাণ মতো ভাবে সেটা দিতে হবে। আমের ফলন যদি পেতে হয় তাহলে প্রতি বছরই কিন্তু সঠিক পরিমাণে সার দেওয়াটা দরকার, ঠিক আছে, বেশিও না কমও না, একটা নির্দিষ্ট যে লিমিট আছে সেই পরিমাণ কিন্তু যেটা দরকার রিকোয়ারমেন্টস সেটা কিন্তু দিতে হবে। গাছের প্রাথমিক বৃদ্ধিতে নাইট্রোজেনের চাহিদা বেশি থাকে, তো প্রথম যখন একটা উদ্ভিদ গ্রো করতে থাকে বা বৃদ্ধি পেতে থাকে তখন তার কিসের নাইট্রোজেনের পরিমাণ, নাইট্রোজেনের চাহিদা থাকে, কিন্তু এটার কথাই বলছিলাম, নাইট্রোজেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্টস। তাই অ্যামোনিয়াম সালফেটের মধ্যে নাইট্রোজেন আছে, বুঝলি তো, বা ইউরিয়ার মধ্যেও নাইট্রোজেন আছে, তো এই কারণে এই ধরনের সার কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি। এরপর হচ্ছে জলসেচ করতে হবে, জল পর্যাপ্ত পরিমাণে এবং যতটা দরকার সেই পরিমাণ জল দিতে হবে এবং জলের নিষ্কাশন ব্যবস্থাও থাকা দরকার। চারা গাছের 6 মাস যখন বয়স হচ্ছে, 6 মাস বয়স পর্যন্ত সপ্তাহে 2 বার, আর 6 মাস বয়স ক্রস করে গেলে তারপর সপ্তাহে 1 বার করে সেচের ব্যবস্থা কিন্তু করতে পারলে খুব ভালো হয়। গাছ বড় হয়ে গেলে 15 দিন অন্তর অন্তর তুই জল দে, বুঝতে পারলি তো, যখন গাছ কচি থাকবে, ঠিক আছে, 6 মাসের মতো বয়স, তখন কিন্তু অন্তত 2 বার করে সপ্তাহে 2 বার করে তোকে জল দিতে হবে। তারপর 6 মাস ক্রস করে গেলে, যখন চারা গাছটা আগের থেকে একটু ম্যাচিওর হচ্ছে বা সেটা একটু শক্তপোক্ত হচ্ছে, তখন জলসেচটা একটু কমিয়ে দিতে পারিস, সপ্তাহে 1 বার করে দিলি তুই। আর যত বড় হয়ে যাবে, গাছ বড় হবে, তখন তুই 15 দিন অন্তর অন্তর 1 বার করে জল দে। নেক্সট বলছে অন্যান্য পরিচর্যা আর কি কি করতে হবে। তো আম গাছ লাগানোর পর শুধু জল আর সার দিলেই কিন্তু চলবে না, শুধু জল আর সার দিলে নিউট্রিয়েন্টস পাবে, কিন্তু আর কি কি প্রবলেম হতে পারে, সেই সঙ্গে বাগানের জমি নিয়মিত চষে পরিষ্কার রাখাটা খুব দরকার, পরিষ্কার রাখতে হয়। একবার বর্ষার শুরুতে রাখতে হয় এই পরিষ্কার কন্ডিশনটা, পরিষ্কার করার যে ব্যাপারটা একবার বর্ষার শুরুতে করতে হয় আর একবার বর্ষার শেষে করতে হয়। কারণ বর্ষার শুরুতে বর্ষার জন্য প্রস্তুতিটা হয়ে যাবে, আর বর্ষার শেষে বর্ষাকালে যাবতীয় যা কিছু হয়েছে, মাটির ক্ষয় থেকে হোক বা যাবতীয় যা কিছু হোক, সেইগুলোর বর্ষা শেষ হয়ে গেলে তখন আমরা যদি পরিচর্যাটা করি, মাটি ঠিকঠাকভাবে আবার যে কম্পোস্ট সারগুলো হয়তো ধুয়ে মিশে চলে গেছিল, হ্যাঁ, জল বৃষ্টি বা বর্ষা জলের সাথে, এগুলো যাতে আবার পুনরুদ্ধার হয় এবং আম গাছের যাতে কোনো রকম ভাবে পুষ্টির কমতি না থাকে এবং গ্রোথটা মানে লেভেল অবধি চলতেই থাকে, এবং সেই নিউট্রিশন সেগুলোর ওপর ডিপেন্ড করেই কিন্তু আমের যে টেস্ট বা গন্ধ, এগুলো সব কিছু কিন্তু সেগুলোর ওপরই ডিপেন্ড করে, সেগুলো যাতে ভালোভাবে হয় সেগুলোর ওপরে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এর ফলে ঝরে পড়া পাতা আর আগাছা, তাহলে এই বৃষ্টির শুরু বা বৃষ্টির শেষে কি হবে, আমাদের যতই এই পাতাগুলো ঝরে যাচ্ছিল আমের, বা ধর আগাছা যেগুলো জন্মেছিল সেগুলোকে কি হবে, একটু কর্ষণ করলে সেগুলো কি হবে, ভালো করে মাটিতে মিশে যাবে, তাই না? এর ফলে কি হবে, জৈব সার, অর্গানিক
ঠিক আছে, সেই জৈব সার আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে, এবং জৈব সার কিন্তু অজৈব সারের থেকেও সাংঘাতিক নিউট্রিয়েন্টস। ঠিক আছে, তো এই কারণে আমাদের জৈব সার কিন্তু অটোমেটিকভাবে আমরা এখান থেকেই পেয়ে যাব, কিন্তু তার জন্য পরিচর্যা, একটু দেখভাল করা, এই ব্যাপারগুলো আমাদের রাখতে হবে। না হলে দেখবি প্রথম 1 বছর হয়তো খুব ভালো করে পালন করলি, তারপর থেকে হয়তো গাফিলতি দেওয়া শুরু করলি, তুই যত গাফিলতি দিবি আম গাছ নিজেও তার আমের টেস্টে গাফিলতি দেবে, অসুবিধা হবে। ঠিক আছে, যার ফলে আমাদের ফলন কমে যাবে, আমাদের বাণিজ্যিক যে ব্যাপার সেগুলোতে লস হবে। আমরা ঠিকঠাক মানে ওই যে দেখবি অনেকে এইরকম এখন তো অনেক ইনজেকশন দিয়ে পাকিয়ে ছেড়ে দেয়, এই সব পন্থা অবলম্বন করবে এবং সেগুলো আমাদের ক্ষতিও করে। তো এইসব না করে আমরা যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করি প্রত্যেক বছর তাহলে কিন্তু আম আমাদের ঠকাবে না, আম একদম প্রপারলি আমরা যেরকম ভাবে চাই সেরকম ভাবে আমাদের সামনে আসবে। লাস্ট 3টে স্টেপস, একটা হচ্ছে ফল সংগ্রহ। তাহলে ফুল থেকে যখন ফল আসতে প্রায় 4 থেকে 5 মাস সময় লেগে যায়। ফুল থেকে ফল আসতে আমাদের কি 4 থেকে 5 মাস সময় লাগে। পশ্চিমবঙ্গে সাধারণত পৌষ মাঘ মাসে আমে মুকুল আসে। তাহলে মুকুল আসে কোন সময়? আমে পৌষ মাঘ মাসে। আম পুরোপুরি পাকার আগেই গাছ থেকে পেড়ে নেওয়া উচিত। কেন? কারণ গাছে যদি রেখে দিস, পাখি এরা এসে খেয়ে নষ্ট করে দেবে আম, অথবা বেশি পেকে গেলে অটোমেটিকভাবে গাছ থেকে যখন ধর পড়ে যায় তখন কি হয়, নিচে পড়ার ফলে অনেক সময় আমে আঘাত লাগে, এবং আমে আঘাত লাগার ফলে আমরা যখন ওই আমটা খাই দেখবি টেস্টটা কিন্তু একটু প্রবলেম হয়, মানে টেস্টটা একটু তিক্ত হয়ে যায়, মানে প্রপার একটা পাকা আমের যে টেস্ট সেই টেস্টটা থাকে না। তো এরকম অনেক কন্ডিশন হতে পারে। এই কারণে আম যখনই আমরা দেখবো, যেমন ধর কলা বাজার থেকে যখন কিনে আনিস, একটু তো একবারে তো পাকা দেখে কিনে আনিস না, চেষ্টা করিস যে একটু যেন কাঁচা থাকে, একদিন হয়তো রেখে দিলাম ভালো, তারপরের দিন আমি খেতে পারবো ভালো করে। তো এই জন্য আমের ক্ষেত্রেও তাই হয় যে আম গাছে আম থাকাকালীন, ঠিক আছে, সেটাকে একদম পাকার পরে পারবো বা পাকার পরে অটোমেটিকভাবে পড়বে বা পেকে গাছে থেকে নষ্ট হবে পাখি বা অন্য কিছু দ্বারা, সেই রকম যেন না হয়, তার জন্য আমাদের একটু পাকার আগেই যেন আমরা কেটে নিই বা পেরে নিই। নইলে এই যে পাখিতে আম নষ্ট করে। আম যখন ফিকে সবুজ এইরকম একটা কালার হয়, মানে একদম ডিপ সবুজ তো থাকে কাঁচাকালে, যখন আরেকটু ওই সবুজ ব্যাপারটা আস্তে আস্তে ফ্যাকাশে হতে থাকে, তো ওই জন্য বলছে সেটাকে ফিকে সবুজ, এইরকম কালার হওয়া শুরু করে, তখনই আমরা বুঝতে পারি যে আম কিন্তু পাকতে চলেছে এবং আম পাড়ার সময় হয়ে গেছে। এইগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে ফলন। কলমের আম গাছে পরের বছরেই ফুল চলে এলেও 5 বছরের আগে গাছ থেকে ফল নেওয়া উচিত নয়। ভাব, এইটা আবার কি বলছে দেখ। ফলন যেটা হবে, আমরা যদি কোনো আম গাছ কলমের মাধ্যমে তৈরি করি, মানে জোর কলম বা শাখা কলম যে প্রসেসগুলো পড়লাম সেগুলোর মাধ্যমে যে আম গাছ আমি তৈরি করলাম বা ফলন করলাম বা চাষ করলাম, সেই আম গাছে ফুল এলেও আমরা যেন কোনো রকম ভাবেই 5 বছরের আগে একটা কলম যখন তৈরি করলাম, কলমের মাধ্যমে যে আম গাছ তৈরি করলাম, সেই আম গাছ থেকে যতই আম বা ফল আসুক, আমরা যেন কোনো রকম ভাবে 5 বছরের আগে সেইখানে সেই আম গাছ থেকে যেন কোনো রকম ভাবে আম না পারি বা আম না কেটে সেগুলোকে ইউজ করি। ঠিক আছে, মুকুল এলেই ভেঙে দিতে হয়। ঠিক আছে, তো কি করতে হবে, কলম দিয়ে যে সকল আম গাছ তৈরি করা হবে সেটার যখনই আমরা দেখতে পাবো মুকুল এসছে, সেটাকে পাকার সময় দেব না, মুকুলগুলোকে ভেঙে দেবো। এরকম ভাবে আমরা 5 বছর রাখবো। 5 বছর রাখার পরে আমাদের যে সকল মুকুল আসবে সেগুলোকে আমরা গ্রো হতে দেব, বড় হতে দেব, আম হবে, বড় ফল হবে, তারপর সেটাকে আমরা কাটা বা পাড়ার ব্যাপার আমরা মাথায় আনবো। ঠিক আছে, তো গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই ফলের সংখ্যা আর পরিমাণও কিন্তু আমরা দেখব বাড়ছে। তো মুকুল যত এরকম ভাবে কেটে দিবি তত কিন্তু আমাদের ওই একটা গাছে প্রচুর পরিমাণ ফল পাওয়ার একটা আশঙ্কা থাকবে। ঠিক আছে, তো সেই ব্যাপারটার জন্য আমাদের কোনো রকম ভাবে কলম দিয়ে যে সকল গাছ তৈরি করা হয় আম গাছের ক্ষেত্রে বিশেষ করে, তাদের যেন কোনো রকম ভাবে 5 বছরের আগে আমরা ফল না পারি, তার আগেই ফল অবধি যাতে নাই যায়, সেই জন্য আমরা মুকুল অবস্থায় যেন সেগুলোকে ভেঙে দিই এবং 5 বছর অবধি ওয়েট করি। তারপর আমরা দেখব প্রচুর পরিমাণ ফল কিন্তু আমরা সেখান থেকে পাবো এবং ভালো কোয়ালিটি। লাস্ট হচ্ছে ফল সংরক্ষণ করা। সংরক্ষণ সবকিছুরই দরকার। উন্নত জাতের আমকে পরিণত, শক্ত ও সবুজ অবস্থায় তুলে, মানে সবুজ মানে ওই ফিকে সবুজ, ভালোভাবে প্যাকিং করে হিমঘরে মানে ফ্রিজে, ঠিক আছে,
বা যথাযথ উষ্ণতায়, যে উষ্ণতাটা ডিমান্ড করে আম, সেই যথাযথ উষ্ণতা আর আর্দ্রতা যতটা দরকার বেশ কয়েক সপ্তাহ ভালোভাবে রেখে দিতে হয়। তারপর সেটা বাজারজাত, বাজার থেকে আমরা কিনলাম, খেলাম, বাড়িতে গাছ থাকলে তো আমাদের নিজেদেরই। ঠিক আছে, তো এই প্রসেসগুলো আমরা দেখতে পেলাম। তাহলে এইভাবে আমাদের পুরো আম চাষ কিন্তু শেষ হলো। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তোদের আজকে আমের চাষ হয়ে গেল। এর পরের দিন বোধহয় আর একটা কিছুর চাষ বাকি আছে, সম্ভবত চা, সম্ভবত আমার দেখতে হবে। আগের দিন পাট বলে গেছিলাম কিন্তু দেখলাম না। আচ্ছা, যাই হোক, তো আমের চাষ তোরা হোমওয়ার্কে কোশ্চেন করবি হচ্ছে শাখা কলম ও জোড় কলমের মধ্যে পার্থক্য। শাখা কলম ও জোড় কলম এর মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, টক ও পিয়ন বলতে কি বোঝো? 3 নম্বর, আমের পুষ্টি গুণ বিচার করো। ঠিক আছে, এই 3টে কোশ্চেন তোরা এইচডব্লিউ তে করবি। আর বাকি এই চ্যাপ্টারটা আর বোধহয় 4টে লেকচার হবে। 4টে লেকচার হলে তোদের সেকেন্ড সামেটিভে লাইফ সায়েন্স পার্টও শেষ হবে, এবং তার সাথে সাথে এই পুরো চ্যাপ্টারটার তোরা কিন্তু ওয়ার্কশিটও একটা পেয়ে যাবি, যার মধ্যে মানে প্র্যাকটিস শিট আর কি, যার মধ্যে অনেক কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার, কারণ চ্যাপ্টারটা বড় তো অনেকগুলোই কোশ্চেন থাকবে। আগেরটায় 25টা ছিল, এখানে মোটামুটি তো 30-40টা ধরতেই পারিস। ঠিক আছে, তো এটা পেয়ে যাবি, ভালো করে পড়ে নিস। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। পরের দিন আমরা আর একটা চাষ নিয়ে চলে আসছি, এবং সেই পার্টটা হয়ে গেলে আমাদের ইন্টারেস্টিং একটা পার্ট শুরু হবে। প্রাণীদের ক্ষেত্রে আমরা বিভিন্ন চাষ পদ্ধতি, যেখানে আমরা মধু তৈরি, মৌমাছির চাষ, এই সব জিনিসপত্র কিন্তু দেখবো। আরও কিছু আছে, সেগুলো আমরা দেখবো। তো আজকের মতো এইটুকুই বেটা, ভালো করে ইউজ করিস কন্টেন্টটা, এবং কন্টেন্টটা পেতে গেলে বা কোশ্চেন যাবতীয় যা কিছু পেতে গেলে তোদের কিন্তু ব্যাচটার নাম চেঞ্জ হয়েছে, আগের দিনও বলেছি। তো সেই নামে গিয়ে সার্চ করবি নির্মাণ বাংলা বলে, নির্মাণ স্পেলিংটা ঠিকভাবে দেখে নিস, সেখান থেকে কিন্তু নোট ডাউনলোড করতে পারবি। ভালো করে ইউজ কর, এবং এক্সাম সামনাসামনি চলে এসছে, 1 মাসের মতো আছে আর, তো ঠিকঠাকভাবে পড়াশোনা করে নে। আর যত পারবি কোশ্চেন প্র্যাকটিস কর, যাদের কাছে যা বই আছে সেগুলো থেকেও করতে পারিস, আর আমরা তো চ্যাপ্টারের শেষে দিচ্ছি, সেগুলো থেকেও করতে পারিস। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের দিন, বাই।